সাত সকালে ভবানীপুরে ব্যস্ত রাস্তায় একেবারে ভেঙে পড়লো তোরণ। আর সরাসরি আপনাদের ঘটনাস্থলের দিকে নিয়ে যায় আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কিভাবে ভেঙে পড়লো এই তোরণ? কেউ কি আহত হয়েছেন? দেখো, তোমাকে শুরুতেই ছবিটা দেখাবো। আমরা দাঁড়িয়ে রয়েছি ভবানীপুরে এবং ভবানীপুরের এই দেবেন্দ্র ঘোষ রোড। সেখানে ইতিমধ্যে এই যে জায়গার সামনে আমরা দেখতে পাচ্ছি, অভিজিৎ দত্ত আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, এই জায়গাতেই শতাব্দী প্রাচীন একটি তোরণ ছিল। সেই তোরণটি হঠাৎ করেই ভেঙে পড়ে। সকাল 7টা নাগাদ এই তোরণ যখন ভেঙে পড়ে, তারপর এখানে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ, কলকাতা পুরসভার এবং কলকাতা পুলিশের ডিএমজি তারাও এসে পৌঁছন। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এই যে তোরণের অংশ সেগুলো এখানে পড়ে রয়েছে। আশঙ্কার জায়গা এটাই যে পাশে এখানে স্লাম এরিয়া রয়েছে, অনেকেই এখানে থাকেন যারা স্থানীয়রা, তাদের সাথে একবার আমরা কথা বলবো যে ঠিক কখন হলো এবং কতটা আশঙ্কার জায়গা ছিল যেখানে আশেপাশে অনেকেই ছিলেন। আশেপাশে এটা আমাদের এখানে 1 নম্বর এবং 3 নম্বর দেবেন্দ্র ঘোষ রোড স্লাম এরিয়া আছে। প্রায় এখানে না তো না প্রায় 700-800 লোক থাকে। সকালবেলা 7:10 এইটা যে শতাব্দী প্রাচীন গেটটা যে ভেঙে পড়েছে, সকালবেলা ঠিক 7:10 আমাকে এখান থেকে এরা সব খবর দিল। খবর দেওয়ার পর আমি এখানে 7:30-7:30 মধ্যে আমি এখানে। কেন ভাঙলো? বৃষ্টি নেই, কিচ্ছু নেই, কিন্তু পুরনো দেওয়াল 25 ইঞ্চি দেওয়াল, 25 ইঞ্চির ওপরে যে তরুণটা ছিল ওইটাও 25 ইঞ্চি ছিল, ক্র্যাক হয়ে গেছিলো। এখান থেকে যাওয়া আসা গাড়ি করে হতে হতে ভাইব্রেশনে ভেঙেছে। ঠিক আছে, কিছুদিন হ্যাঁ, ওটাও রিপেয়ার করেছিল ওরা, কিন্তু থাকে নাকি এত বড় গেট কখনো। বিধানসভা ভোটের আগে এবার পরিবর্তন যাত্রা বের করতে চলেছে বিজেপি। আগামী 1 মার্চ রাজ্যের 9 জেলার 9 জায়গা থেকে পরিবর্তন যাত্রা বের হবে। সূত্রের খবর 5 বা 6 মার্চ কোচবিহারে পরিবর্তন যাত্রায় যোগ দেবেন নরেন্দ্র মোদী। শেষে ব্রিগেডের সভাও করবে গেরুয়া শিবির। সেখানেও মূল বক্তা প্রধানমন্ত্রী। যদিও এই কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। ভোটমুখী পশ্চিমবঙ্গে নতুন কর্মসূচি নিয়ে ময়দানে নামছে বিজেপি। পরিবর্তন যাত্রা। মার্চের প্রথম সপ্তাহে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। আর মার্চের শুরুতেই বিজেপিও এরাজ্যে পরিবর্তন যাত্রা শুরু করতে চলেছে বলে সূত্রের খবর, যাতে অংশ নিতে রাজ্যে আসবেন নরেন্দ্র মোদী। ভোট আসতেই বিজেপি আঁকড়ে ধরল তাদের বহু পুরনো পরীক্ষিত অস্ত্র রথযাত্রা। যদিও এবার তার পোশাকি নাম রাখা হয়েছে পরিবর্তন যাত্রা। বিজেপি সূত্রে খবর, 1 ও 2 মার্চ রাজ্যের 9 জেলার 9টি প্রান্ত থেকে শুরু হবে এই কর্মসূচি। কোচবিহার, উত্তর দিনাজপুরের ইসলামপুর, বীরভূমের হাসন, পশ্চিম বর্ধমানের কুলটি, নদিয়ার কৃষ্ণনগর, উত্তর 24 পরগনার সন্দেশখালী, দক্ষিণ 24 পরগনার রায়দিঘি, হাওড়ার আমতা ও পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে 9টি সুসজ্জিত গাড়ি। রাজ্যের মোট 294টি বিধানসভা কেন্দ্রই ছুঁয়ে যাবে বিজেপির এই কর্মসূচি। ये रथ यात्रा नहीं, परिवर्तन यात्रा है। परिवर्तन यात्रा है, इसमें सार्वजनिक रूप से होगा। जहां जहां चुनाव होता है, परिवर्तन यात्रा या चुनाव जीतने की संकल्प यात्रा होता है। ये जिस तरीके से सब राज्यों में होता है, यहाँ भी होता है। কোটি কোটি টাকা দামের বাস, সামনে ড্রাইভারের সিটের ওপর একটা মাচা করা আছে, তাতে দাঁড়িয়ে সে হাত নেড়ে নেড়ে তারা কর্তব্য করবে। সেটাই হচ্ছে রথযাত্রা, সেটাই নাকি জনসংযোগ। পশ্চিমবঙ্গের জনসংযোগ শিখতে গেলে শিখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। সবথেকে বড় কথা, বিজেপির প্রোগ্রামগুলোর গাল ভরা নাম, কিন্তু শূন্য সেসব অনুষ্ঠান। বিজেপি সূত্রে খবর, 5 বা 6 মার্চ কোচবিহারে পরিবর্তন যাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে একটি জনসভা করারও কথা রয়েছে তার। সূত্রের খবর, 5টি গাড়ি ব্রিগেডে পৌঁছে যাবার পর 13, 14 বা 15 মার্চের মধ্যে একদিন ব্রিগেডে সভা করবে বিজেপি। সেই সভাতেও প্রধান বক্তা হিসেবে থাকার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। তবে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান, দেবেন্দ্র ফড়নবিস, শিবরাজ সিং চৌহানের মতো একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী ও নেতাকে আনা হবে বলে বিজেপি সূত্রে খবর। মোট 9টি যাত্রা শুরু হচ্ছে, প্রায় 5000 কিলোমিটারের বেশি, বিভিন্ন পথ দিয়ে। আমাদের এই যাত্রা চলবে, প্রত্যেক বিধানসভার উপর দিয়ে যাত্রা নিয়ে যাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য। এই যাত্রা শেষ হবে ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা দিয়ে। যে কেউ আসুক ঘুরুক, কিছু লাভ হবে না, আসা যাওয়াই সার হবে।
মানুষ মমতা ব্যানার্জি ছাড়া এখানে কাউকে কিছু ভাবেন না। এত ট্যুরিস্ট আসেন, এখন তো দেখছেন পর্যটনেও আমরা প্রায় প্রথম স্থান অধিকার করেছি। ট্যুরিস্ট আসবে, ট্যুরিস্ট যাবে, এতে তো আমাদেরই লাভ। এই কর্মসূচিকে অনেকেই রথযাত্রার সঙ্গে তুলনা করছেন। অতীতে দেশের ক্ষেত্রে বিজেপিকে বিপুল ডিভিডেন্ড দিয়েছে রথযাত্রা। লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রায় ভর করে 1989 সালে বিজেপি সাংসদ সংখ্যা 2 থেকে 1 লাফে বেড়ে হয় 85। এর আগে এ রাজ্যেও রথযাত্রার মতো কর্মসূচি নিয়েছিল বিজেপি। 2019-এর লোকসভা ভোটের আগে রাজ্যের 3 জায়গা থেকে যাত্রা শুরু করে তারা। সেই ভোটে তাদের আসন সংখ্যা 2 থেকে বেড়ে হয় 18। 2021-এর বিধানসভা ভোটের আগেও রথযাত্রার আদলে কর্মসূচি করে বিজেপি। ক্ষমতায় আসতে না পারলেও 3 থেকে বেড়ে বিজেপির বিধায়ক সংখ্যা হয় 77। এবারও বিধানসভা ভোটের আগে ফের একই রকম কর্মসূচি নিল বিজেপি। হিন্দুত্বই তো বিজেপির একমাত্র এজেন্ডা। তো এই এজেন্ডা নিয়ে সারা ভারতবর্ষে ভোট করছে, বাংলাতে ভোট করবে। একদিকে দিদির এজেন্ডা চলবে, একদিকে মোদির এজেন্ডা চলবে। ভাগ করে নাও বাংলাকে। গোটা রাজ্যটাকে এই সমস্ত মানুষের কাজ, জীবিকা, ভবিষ্যৎ, লেখাপড়া এখান থেকে সরিয়ে এনে রথ আর মন্দিরের মধ্যে যারা আটকে দিতে চায় তারা মানুষের অগ্রগতিকেই রোধ করে। বিজেপি সেই শক্তি, তৃণমূলের সুবিধার্থে এই সুযোগ পাচ্ছে। সূত্রের খবর, 1 ও 2 মার্চ বিজেপির কর্মসূচি চলবে। 3 ও 4 তারিখ দোল পূর্ণিমা ও হোলির কারণে তা বন্ধ থাকবে। এরপর 5 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত টানা ব্রিগেডের উদ্দেশ্যে বিজেপির যাত্রা চলবে। এসবের আগে বুধবারই একটি অনুষ্ঠানে রাজ্যে আসছেন অমিত শাহ। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কেউ MBA পাস, কেউ বিটেক, কিন্তু এখনও চাকরি মেলেনি। তাই বেকার ভাতার লাইনেই দাঁড়াতে হচ্ছে বহু যুবক যুবতীকে। কেউ আবার লজ্জায় আসতেই পারলেন না ক্যাম্পে, পাঠিয়েছেন তাদের বাবা মাকে। MBA হয়ে গেছে, এখন বসে আছি। আমি বিটেক করেছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে NIT দিল্লি থেকে। পছন্দের পেশা বেছে নেবেন, ভালো চাকরি করবেন, রোজগার করে নিজের পায়ে দাঁড়াবেন, পরিবারকে ভালো রাখবেন, এই ছিল স্বপ্ন। আর স্বপ্ন পূরণের জন্য দরকার ছিল একটা চাকরি, যা এই উচ্চশিক্ষিত তরুণ তরুণীরা পাননি। অগত্যা রাজ্য সরকারের 1,500 টাকার ভাতার জন্য দাঁড়াতে হয়েছে লাইনে। টালিগঞ্জে দুর্গাপুর, রায়গঞ্জ, কোচবিহার, শহর থেকে জেলা, মঙ্গলবার একই ছবি দেখা গেল সর্বোচ্চ। কেউ MBA পাশ করে বসে আছেন, তো কেউ বিটেক। যাদের ইন্টারভিউয়ের লাইনে থাকার কথা ছিল তারা যুবসাথীর রেজিস্ট্রেশন ক্যাম্পের লাইনে। যেমন টালিগঞ্জের বাসিন্দা এই তরুণী MBA পাশ করেছেন, এখনো চাকরি জোটেনি, তাই বাধ্য হয়ে যুবসাথীর জন্য লাইনে দাঁড়িয়েছেন। তবে তার সাফ কথা, ভাতা কখনো চাকরির বিকল্প হতে পারে না। MBA হয়ে গেছে, এখন বসে আছি। এটা চাকরির বিকল্প হতে পারে এই ভাতা? না, অবশ্যই নয়। চাকরি পেলে অনেকটা বেশি অ্যামাউন্টে পাওয়া যায় অবভিয়াসলি, কিন্তু এখন এটা অল্প হলেও একটা সেভিংসের মতন। দুর্গাপুরের প্রভাত কুমার পাঠক মেকানিক্যালে বিটেক পাস, কিন্তু চাকরি পাননি। আমি বিটেক করেছি, বিটেক কিসের মেকানিক্যালের উপরে। তো চাকরি কি পেয়েছেন এখন পর্যন্ত? এখন অবধি সেরকম চাকরি আমি পাইনি। রাজ্যে কি চাকরির অভাব আছে? রাজ্যে তো এখন চাকরির অভাব আছে, তো আমরা পাচ্ছি না। যুবসাথীর ফর্ম তুলতে এসেছি, দেখছি মমতা দিদি খুব ভালো মতো একটা ব্যবস্থা করে দিয়েছেন, ভালোই একটা পাওয়া যাচ্ছে আর কি। এমনও অনেকে আছেন যারা লজ্জায় নিজে আসতে পারেননি, পাঠিয়েছেন বাবা মাকে। যে ছবি ধরা পড়েছে টালিগঞ্জের রানীকুঠিতে। কেউ কেউ লজ্জায় মুখ লুকোচ্ছেন, আবার কেউ কেউ নিজে না এসে অভিভাবকদের পাঠাচ্ছেন। যুবসাথীর এই যে ফর্ম সংগ্রহকে ঘিরে এমন নানা ছবি উঠে আসছে আনাচে কানাচে। আমার ছেলের জন্য এসেছি। ছেলে মাস্টার ফার্মাসি করেছে, ফার্মা করেছে। না, লজ্জাই পাচ্ছে। আমি লাগিয়ে দিয়েছি, যখন একদম কাছে যাবো তখন ওকে ডেকে নিয়ে আসবো। কোথায় চাকরি বুঝতে পারছেন তো কি অবস্থা, চাকরি চাই দেখে ইন্টারভিউ দিয়েও তো হচ্ছে না। ছেলেদের জন্য লজ্জা পায়, এত লোকের মধ্যে আসবে না, এমনি আমাকে দিয়ে চলে গেছে। এই লজ্জা কি কোনোদিন ঘুচবে? কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ চক্রবর্তী ও শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।